4 পলেতোয়া বাংলাদেশ মায়ানমার বর্ডারের ওপাশের অত্যন্ত দুর্গম এক পাহাড়ি এলাকা। চারদিকে গভীর অরণ্য, সাগরপীঠ থেকে ১৫০০ ফুট উঁচু এবং বঙ্গোপসাগর থেকে ১ মাইল ভেতরে জায়গাটা। গাছগাছালির ফাঁক দিয়ে নীলের বিস্তৃতি পরিষ্কার দেখা যায়। বনের মধ্যে কয়েক একর জায়গা একদম ফাঁকা। বর্তমানে খাঁচার পাখিদের ট্রেনিং গ্রাউন্ড সেটা। বেশ কিছু মজবুত কাঠের ঘর আছে জায়গাটাতে তাকে ঘিরে। তার মধ্যে একদিকে আছে কমান্ড হেডকোয়ার্টার্স, ব্যারাক, আর্মস ও অ্যামিউনিশন স্টোর, ডাইনিং ও কনফারেন্স হল ইত্যাদি। অন্যদিকে আছে সরু লম্বা একটা এয়ার স্ট্রিপ। এ মুহূর্তে মাওলানা কেরামতুল্লাহর খাদেম বাহিনীর শেষ ব্যাচের ট্রেনিং চলছে গ্রাউন্ডে। কমান্ডার হেডকোয়ার্টার্সের বারান্দায় বসে তাই দেখছে খায়রুল কবির। আসলে দেখছে না, দেখার ভান করছে। খাঁচার পাখিদের ব্যাপারে এখন আর তেমন একটা আগ্রহী নয় সে। এতদিনেও এদের উপর পুরোপুরি আস্থা আসেনি তার ভেতর। সেজন্যেই নিজ চোখে সরেজমিনে দেখার জন্য দুদিন আগে বাংলাদেশে ঢুকেছে সে কলকাতা হয়ে, বেনাপোল দিয়ে। অলস ভঙ্গিতে চারদিকে নজর বোলালো খায়রুল কবির। ভাবছে মানতেই হবে, খুঁজে খুঁজে ভালো জায়গায় বের করেছে মোল্লা কেরামতুল্লাহ। বাংলাদেশের বাইরে জায়গাটা, কাজেই দেশের তরফ থেকে ভয়ের কোনো কারণ নেই। ভয় নেই মায়ানমারের তরফ থেকেও। সব জেনে শুনেও বাধা দেয় না ইয়ানগন। আর একাধিক কারণ আছে। একটা হচ্ছে ও দেশের গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী অং সান সুচিকে ক্ষমতাসীন সামরিক সরকারের গৃহবন্দী করে রাখা বাংলাদেশের পছন্দ নয়। সুযোগ পেলেই তাকে মুক্তি দেওয়ার পক্ষে বক্তব্য রাখে ঢাকা। ব্যাপারটা ভালো চোখে দেখে না ইয়ানগন। আরেক কারণ হলো তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি। গণতান্ত্রিক মূল্যবোধকে পাত্তা দেয় না মায়ানমার, ওসব মানে না। ফলে কোনো গণতান্ত্রিক দেশের ১২টা বাজলে কিছুই এসে যায় না তাদের। তবে এক্ষেত্রে প্রধান কারণ যে টাকা, খায়রুল কবিরের তা জানা আছে। কেরামতুল্লাহর তরফ থেকে নিয়মিত বিশাল অঙ্কের টাকা পায় ও দেশের সরকার প্রধান। ড্রাগ ব্যবসার টাকা। বন্ধু সিরাজুল ইসলামের মধ্যস্থতায় তাকে হাত করেছে সে। ইয়ানগনে বড় মাপের চোরাচালানি বলে যথেষ্ট কদর আছে লোকটার। তার উপর সরকার প্রধানের একমাত্র শালা যখন তার বিজনেস পার্টনার, তখন আর তাকে ঠেকায় কে? এখানে কেন, কি ঘটছে জানা থাকলেও এসব কারণে বাধা দেয় না ইয়ানগন। সেই সুযোগ নিয়ে এখানে নিশ্চিন্তে ট্রেনিং গ্রাউন্ড খুলে বসেছে কেরামতুল্লাহ। সিরাজুল ইসলামের প্লেনে করে মানুষ, রসদ ইত্যাদি আনা নেয়া করে। সব মিলিয়ে ভালোই চলছে তার কাজের অগ্রগতি। চলতে থাকুক, মনে মনে বলল খায়রুল কবির। সময় হলে ও যদি বোঝে ক্ষমতা দখল করা এদের পক্ষে সত্যিই সম্ভব হবে কেবলমাত্র, তখনই এদের হাতে তুলে দেবে সে ১০,০০০ ইএমপি গান। অন্যথায় ফিরিয়ে নিয়ে যাবে কোটি কোটি ডলার খরচ করে তৈরি করা এই অমূল্য সম্পদ। বিক্রি করে দেবে চীন বা আমেরিকার কাছে। সব ব্যবস্থা করা আছে তার। ওগুলো জাহাজ থেকে সেফ সাবমেরিনে তুলে নিয়েই চম্পট দেবে সে বাংলাদেশের সমুদ্র সীমা ছেড়ে। কেরামতুল্লাহর প্ল্যান তার জানা আছে। খাদেম বাহিনীর শেষ ব্যাচের ট্রেনিং শেষ হতে আর কয়েকদিন বাকি। তারপরেই বাংলাদেশে ঢুকে পড়বে এরাও। সেখানকার বর্তমান পরিস্থিতি বেশ নাজুক অবস্থায় পৌঁছে গেছে। এই চরম রাজনৈতিক ও অর্থনৈতিক স্থবিরতা, সন্ত্রাস ও প্রশাসনিক বিশৃঙ্খলার সুযোগ নিয়ে নানান অন্তর্ঘাতমূলক কাণ্ডকীর্তি ঘটাতে শুরু করবে এরাও। সুপরিকল্পিতভাবে এমন সব ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি করবে, কয়েক হাজার কোটি নকল
টাকা বাজারে ছাড়া থেকে নিয়ে আরও নানান কৌশলে সরকারকে এমনভাবে নাজেহাল করে তুলবে যে বর্তমান সরকারের উপর আরও ক্ষিপ্ত হয়ে উঠে সম্পূর্ণ আস্থা হারাবে দেশের মানুষ। একই সঙ্গে কেরামতুল্লাহও বাড়িয়ে দেবে তার ব্যাপক প্রচার ক্যাম্পেইন, জনসভা, ধর্মীয় মাহফিল ইত্যাদির নামে সারা দেশে ঘন ঘন সমাবেশ ঘটিয়ে জনগণকে বোঝাতে শুরু করবে ভারতের দাসত্ব থেকে মুক্তির একমাত্র উপায় এখন পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে ইসলামী শাসন মজবুত করা। বোঝাবে এ দেশে সমস্ত অশান্তির মূল কারণ আসলে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হওয়া। বিগত ৩০ বছরে কিছুই পায়নি দেশের মানুষ। বিভিন্ন দলের গুটি কয়েক ব্যক্তি লাভবান হয়েছে কেবল। হাজার হাজার কোটি ডলার বৈদেশিক সাহায্য সেফ চুরি করেছে তারা। দেশের মঙ্গলের দিকে ফিরেও তাকায়নি কোনো সরকারই না। একমাত্র পাকিস্তানই এখন বর্তমান এই চরম দুরবস্থা থেকে মুক্তি দিতে পারে দেশকে। বুকে হাত রেখে বলুক সবাই, পাকিস্তান আমলে ছিল এরকম দুর্নীতি, চাঁদাবাজি আর সন্ত্রাস। বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ, একটু হয়তো দেরি হবে, কিন্তু তার ফাঁদে পা দেবে তাদের বড় একটা অংশ, দেবেই। সরকারের বিরুদ্ধে নানা রকম আন্দোলন দানা বাঁধতে শুরু করবে। পরিস্থিতি যখন আরও ঘোরালো হয়ে উঠবে, চূড়ান্ত পর্যায়ে পৌঁছবে, তখন যদি বোঝে জয় অনিবার্য কেবল, তাহলেই খাদেমদের হাতে অস্ত্র তুলে দেবে খায়রুল কবির। নিজেরও কয়েকশো সাঙ্গাপাঙ্গ ঢোকাবে সে বাংলাদেশে। তাদের কাছে থাকবে দূরপাল্লার ভারী ইলেকট্রোম্যাগনেটিক কামান। এক ধাক্কায় সমস্ত কি পয়েন্ট কবজা করে নেবে সে। কোন কোন জায়গা থেকে বাধা আসবে জানা আছে তার। ঠিক সেই সব জায়গায় হুমকি দেবে সে। স্যারেন্ডার না করলে ঘুরিয়ে দেওয়া হবে সব কিছু। আস্ত থাকবে না প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট এবং 3 বাহিনী প্রধানের অফিস, বাসা ও হেডকোয়ার্টার। প্রয়োজন হলে হুমকি কাজে পরিণত করতে শুরু করবে সে এক এক করে। কে বাঁচলো আর কে বলল তার একটুও পরোয়া করবে না। ও জানে গোটা কয়েক গোলা ঠিক জায়গা মতো ফেলতে পারলেই বাকিটুকু কল্পনা করে নিতে অসুবিধা হবে না কারো। কেটে যাবে সব দ্বিধা। তার দূরপাল্লার হেভি ওয়েট ইএমপি কামানের কাজ চাক্ষুষ করে পিলে চমকে যাবে প্রতিপক্ষের। ক্ষমতা ফেলে পালাতে পথ পাবে না। এবং ঠিক সেই মুহূর্তে টের পাবে কেরামতুল্লাহ খাদেমদের ইএমপি অ্যাসল্ট রাইফেল আর একটাও কাজ করছে না, ব্যাটারি শেষ। সেই শুভ ক্ষণটির অপেক্ষাতেই আছে সে। অনেক টাকা ইনভেস্ট করেছে খায়রুল কবির। সিরাজুল ইসলামের নামে টিভির খুচরা যন্ত্রাংশ বলে 10,000 ইএমপি গানের পার্টস রপ্তানি করছে সে লিভারপুল থেকে। এই মুহূর্তে মালের চালান চট্টগ্রামে খালাস হওয়ার অপেক্ষায় আছে। সবই আছে তার মধ্যে, নেই কেবল একটা জিনিস, ট্রিগার মেকানিজম। ওটা সে এখনই ওদের হাতে তুলে দিতে রাজি নয়। এ নিয়ে কেরামতুল্লাহ কয়েকবারই প্রশ্ন তুলেছিল। সময় হলে পেয়ে যাবেন বলে তাকে বুঝ দিয়েছে সে। কিন্তু তাতে যে লোকটা সন্তুষ্ট হয়নি তাও তার অজানা নয়। অজান্তে রাগ করল সে। হোক গে অসন্তুষ্ট, তাতে কিছু এসে যায় না তার। সামনে তাকালো সে সচকিত হয়ে। ট্রেনিং গ্রাউন্ডে কয়েক সারিতে দাঁড়িয়ে থাকা লোকগুলোকে দেখছে। পাথরের মূর্তি যেন এক একটা, এক চুল নড়ছে না, নজর সামনে স্থির। সবাই ক্যামোফ্লেজড ইউনিফর্ম পরা, পায়ে বুট। সময় মতো ড্রেস বদলে যাবে এদের। এখন এগুলো পরে আছে, এর কিছু সুবিধে আছে বলে সবুজ প্রকৃতির সাথে মিশে থাকা যায়। অনুসন্ধিৎসু নজর এড়িয়ে চলা সহজ হয়। প্যারেড কলামের বাইরেও আছে কয়েকজন, ওরা প্লাঙ্কটন ও ইউনিট কমান্ডার।
100 জন খাঁচার পাখি নিয়ে এক একটা প্লাঙ্কটন করা হয়েছে। 3 প্লাঙ্কটন নিয়ে একটা ইউনিট। এই কিস্তিতে এরকম মোট 10টা ইউনিট আছে। এর সদস্যরা সময় হলে সরাসরি নামবে অপারেশনে। এদের বাইরেও কিছু আছে গার্ড, কিছু স্পাই, কিছু ইনফর্মার, আরও আছে 10 তারা এদের প্রশিক্ষক। এরকম 8টি গ্রুপের ট্রেনিং সম্পূর্ণ করা হয়েছে বিগত 3 বছরে। প্রায় সারাদিন ধরে খাদেম বাহিনীর সেই গ্রুপের মহড়া দেখল খায়রুল কবির। 10টা রাইফেল হাতে হাতে ঘুরছে ওদের। বিযুক্ত ইএমপি গানকে সাইট ও ম্যাগাজিন সহ দ্রুত সংযুক্ত করা, তারপর নিশানা ঠিক করে গুলি ছোড়া, এরপর স্মল আর্মস ও মেশিন গানের ব্যবহার, তারপর ছোড়া ও ক্যারাতে ফাইট, গ্রেনেড নিক্ষেপ, আরও কত কি, বোমা তৈরি এবং বিস্ফোরণ ঘটানোর ব্যাপারগুলো রয়েছে প্রশিক্ষণ কার্যক্রমে। পরেরগুলো আসলে অর্থহীন, তাতে কোনো সন্দেহ নেই তার। কেননা কাজ যা করার ইএমপি রাইফেল আর দূরপাল্লার কামানি করবে, ওগুলোর কোনো প্রতিদ্বন্দ্বী নেই। কিন্তু সন্দেহপ্রবণ মোল্লা কেরামতুল্লাহকে কথাটা বুঝতে দেয়নি সে। বুঝিয়েছে ওটার সাথে আর সব অস্ত্র অপারেট করাও শিখে রাখা দরকার। কখন প্রয়োজন হয়ে পড়বে কে জানে। আসলে চেয়েছে কিছু একটা কাজ নিয়ে ব্যস্ত থাক ওরা। কাজেই ইএমপি গানের পাশাপাশি চোরাপথে কেরামতুল্লাহর জোগাড় করা রুশ ম্যাকারভ পিস্তল, AK-47 ও আরপিডি সাব মেশিন গান সবই চালানো শিখছে এরা। এদের হাতে ইএমপি রাইফেল তুলে দিতে খায়রুল কবিরের আপত্তি নেই, কিন্তু আগে বুঝতে হবে এদের পরিণতি কী হতে চলেছে। যদি সে দেখে বাংলাদেশ আর্মির মোকাবেলা করার মতো মনোবল এসে গেছে তবেই দেবে। সেই সঙ্গে মাঠে নামাবে কামানসহ নিজের লোক। টিগার মেকানিজম আসছে ওর বিশেষ সাবমেরিনে করে। কেরামতুল্লাহর প্রতিটি ঘনিষ্ঠ সহযোগী জানে বাংলাদেশের ক্ষমতা দখলের জন্য যোগ্য লোক বলেই যুদ্ধ পরিচালনার দায়িত্ব দেয়া হয়েছে খায়রুল কবিরকে সুপ্রিম কমান্ডারের তরফ থেকে। ইএমপি গানের অসাধারণ কার্যকারিতা দেখে প্রায় জবরদস্তি করেই নেতৃত্বের ভার চাপানো হয়েছে তার উপর। মেধা ও প্রতিভা জন্মের সময় দুটোই নিয়ে এসেছে খায়রুল কবির, সাথে নেতৃত্ব ও কর্তৃত্বের গুণ এবং সমাজ বিরোধিতার পণ। আইন নামে মানুষের প্রতিভাকে দমন করে রাখার যে শেকল আছে দেশে বিদেশে, পিতা কবির চৌধুরীর মতো সেও তাকে মানে না। কারণ সুস্থ সমাজ রক্ষার দোহাই দিয়ে তারা সত্যিকার প্রতিভাবানদের মেধা বিকাশের পথে বাধা সৃষ্টি করে হাজারো নিষেধাজ্ঞার ব্রাজাল দিয়ে ঘিরে টেনে রাখে তাদেরকে মাঝারি পর্যায়ে। এ চরম অন্যায়, সভ্যতা ও মানবতার প্রতি চরম অবমাননা। এসবের প্রতিবাদ করতে গিয়ে দেশ ছাড়া হতে হয়েছে কবির চৌধুরীকে। খায়রুল কবিরকেও কম হেনস্থা হতে হয়নি। সেই ক্ষোভ জমে চরম প্রতিশোধ নেবার স্পৃহা জন্মেছে তার ভেতরে। সেই থেকে উৎপত্তি এ পরিকল্পনার। ইএমপি গানের জন্মেরও সেটাই মূল কারণ ও উদ্দেশ্য। পুরো একটা বছর অমানসিক পরিশ্রম করতে হয়েছে তাকে ওটা আবিষ্কার করতে। কাজটা শেষ হতে বাংলাদেশের উপর প্রথম করে নজর দেয় সে। নিজে উপস্থিত থেকে বড় ধরনের কোনো পরিকল্পনা সফল করা তার পক্ষে সম্ভব যদি সেটা স্বল্প মেয়াদের জন্য হয়, কিন্তু দীর্ঘ প্রস্তুতি পর্ব সমাধা করার সময় তার নেই। তাই চর লাগিয়ে এমন একজনকে খুঁজে বের করতে হয়েছে যার মাথায় বুদ্ধি তো আছেই, বুকে ধর্ম ও পাকিস্তান প্রেমের আগুনও আছে। এ ধরনের পাবলিক বাংলাদেশে সীমিত, তথ্যটা জানত সে। তাই স্থানীয় চরকে সেখানেই উঁকি মারতে বলে দিয়েছিল। একাধিক চর মাঠে নেমে টাকা ছাড়তে শুরু করে।
টাকা ছড়াতে শুরু করে এবং অল্প দিনের মধ্যেই আলহাজ মাওলানা মোহাম্মদ কেরামতুল্লাহর মধ্যে কাঙ্ক্ষিত প্রতিভা আছে জানতে পেরে রিপোর্ট করে। কপাল ভালো, দেখা গেল কাজ অনেক দূর এগিয়েই রেখেছে লোকটা। সশস্ত্র হামলা করে ক্ষমতা দখলের পরিকল্পনা নিয়ে ড্রাগস ব্যবসার কোটি কোটি টাকা ঢালতে শুরু করেছে কয়েক হাজার ফ্যানাটিকের পেছনে। গড়ে তুলেছে একটা রাজনৈতিক দলও। এরপর স্বয়ং খায়রুল কবির মাঠে নামে। মাওলানার সঙ্গে দেখা করে প্রস্তাব দেয়, সে যদি ৭১-এর পরাজয়ের প্রতিশোধ এবং দেশের ক্ষমতা দখল করে এটাকে আবার পাকিস্তান বানাতে চায়, তাহলে সে সাহায্য করতে পারে। কি দিয়ে? জিনিসটা দেখালো সে। কাজ কি, ক্ষমতা কেমন সেটাও। চোখে স্বপ্ন ভর করল কেরামতুল্লাহর। এইবার তাকে পরামর্শ দিল খায়রুল কবির, টিমে তেতালায় চলবে না, ঢিমে তেতালায় চলবে না। এখন থেকে আরও ব্যাপক হারে লোক ও অস্ত্র সংগ্রহ, তাদের প্রশিক্ষণ ইত্যাদির ব্যবস্থা করতে হবে মাওলানাকে। অন্তত ৩০,০০০ খাদেম চাই। কেরামতুল্লাহর জোগাড় করা অস্ত্রে প্রশিক্ষণ চলতে থাকবে। অন্যদিকে খায়রুল কবির সেই ফাঁকে যত তাড়াতাড়ি সম্ভব পর্যাপ্ত ইএমপি গান তৈরি করে নিয়ে আসবে। ওই জিনিস থাকতে অন্য অস্ত্রের কি দরকার আছে তাকে বুঝিয়েছে সে। যাদেরকে ক্ষমতা দখলের কাজে ব্যবহার করা হবে তাদেরকে পরে যোগ্য পুরস্কার দিতে হবে না? নিশ্চয় হবে, কিন্তু কিভাবে? সামরিক বাহিনীতে নিয়ে নেওয়া হবে ওদের বেশিরভাগকে, বাছাই করা কয়েকজনকে নতুন প্রেসিডেন্টের কেরামতুল্লাহর ব্যক্তিগত গার্ড রেজিমেন্টের সদস্য করে নেওয়া হবে। ওই রেজিমেন্টের সদস্যদেরও সব ধরনের অস্ত্র চালনার প্রশিক্ষণ থাকা খুবই জরুরি। খুব খাঁটি কথা। এরপর আর কথা থাকে না। ফাঁকা বাসের মধ্যে পড়লে কি করে নিজেকে নির্দোষ প্রমাণ করতে হবে তা নিয়ে অনেক গবেষণার পর রাজি হলো কেরামতুল্লাহ। কিন্তু তার কী লাভ? খায়রুল কবির এসব করতে চাইছে কিসের আশায়? বিনিময়ে কি আশা করে সে? বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব এবং গবেষণার জন্য আধুনিক যন্ত্রপাতি ও প্রয়োজনীয় ফান্ড, যাতে মানব কল্যাণের পেছনে মন দিতে পারে সে নতুন নতুন আবিষ্কারের মাধ্যমে। এরপর চাকা ঘুরতে বেশি সময় লাগেনি। লোকটার প্রস্তাবে এক কথায় রাজি হয়েছে কেরামতুল্লাহ। ব্যাস, শুরু হয়ে গেল। ১ বছর পর কিছু স্যাম্পল সহ পরিস্থিতি দেখতে এলো খায়রুল কবির এবং সবাইকে একেবারে মুগ্ধ করে দিয়ে গেল। ইএমপি রাইফেলের কাজ দেখে একেবারে স্পিকটি নট হয়ে গেল কেরামতুল্লাহ ও তার দলের হাইকমান্ড। এরপর থেকে তার উপর সহজাত কর্তৃত্বের প্রভাব খাটাতে শুরু করলো সে একটু একটু করে। একেবারে তার কেনা গোলাম হয়ে গেল কেরামতুল্লাহ। খায়রুল কবির যদি দিনকে রাত বলে সেও বলে রাত, রাতকে দিন বললে সেও বলে দিন। কিন্তু সে বোঝে এত ভালো না। কেরামতুল্লাহ যেমন সন্দেহ করে আরও কোনো গভীর মতলব আছে বিজ্ঞানীর, খায়রুল কবিরও জানে। শুধু জানে না, হলফ করে বলতে পারে, তাকে প্রথম সুযোগে সবল মারার তালে আছে মাওলানা। প্রথম থেকেই এ ব্যাপারে ১০০ ভাগ নিশ্চিত সে। জানে সময় মতো তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে লোকটা। আর করুক চাই না করুক, সে তা দেখার অপেক্ষায় থাকবেও না। তাই অনেক সতর্কতার সঙ্গে নিজের কাজ করে গেছে। নিজের নিরাপত্তার ব্যবস্থা করেছে সে পাকিস্তানে বসে। ঠিক সময় মতো আসবে তার লোক সাবমেরিনে করে। যান উড়ে যাবে মাওলানার খাঁচার পাখিদের ওদের একজনের হেভিওয়েট তেলেসমাতি কারবার দেখে। ফাইনাল অ্যাকশন শুরু হওয়ার ঠিক 7 দিন আগে বঙ্গোপসাগরে পৌঁছবে সাবমেরিন। তার নির্দেশ না পাওয়া পর্যন্ত অপেক্ষা করবে আন্তর্জাতিক জলসীমায়, পেলেই এগিয়ে আসবে। এ তো কিছুই নয়, এসব ছাড়াও আরও অনেকগুলো চমক আছে তার থলিতে। ভাবনার রাশ টেনে ধরল সে। পরের ব্যাপার পরে। শেষ পর্যন্ত পৌঁছতে হলে যা যা জরুরি এখন সেদিকে কড়া নজর রাখতে হবে। 5 গভীর রাত
বাইরে ঝড় বৃষ্টির তোর কমে এসেছে। রাস্তাঘাট প্রায় ফাঁকা। ওরই মধ্যে কে কে ভবনের 10 তলায় গুরুত্বপূর্ণ এক বৈঠক বসেছে মাওলানা কেরামতুল্লাহর সভাপতিত্বে। অন্যমনস্ক সে, মুখে সুগন্ধি পান থেকে থেকে জাবর কাটার মতো চোয়াল নড়ছে। তার সাথে তাল মিলিয়ে নাচছে থুতনির দাড়ির গোছা। মাথাও নড়ছে একটু একটু। ভাবছে সে, সন্ধ্যের পর দারুণ এক আইডিয়া এসেছিল মাথায়। ইতির রক্ষাকর্তার পরিচয় বের করার মোক্ষম আইডিয়া। মহাখালী এর ওই বাড়িরটায় গাড়িতে চড়ে কেউ একজন এসেছে শোনার পর কেরামতুল্লাহর মনে হলো ও কাদের সাথে হাত মিলিয়েছে তা জানার সহজ এক উপায় আছে। সেটা হচ্ছে ইতির মোবাইল টেলিফোন। গত কয়েকদিনে ওটার সাহায্যে সে কোন কোন নম্বরের সাথে কথা বলেছে সেটা জানা গেলেই লোকটার পরিচয় জেনে নেওয়া যাবে। অন্তত সূত্র তো একটা মিলবে। তথ্যটা জানার খুব সহজ একটা উপায়ও ছিল। ইতির ওটা যে কোম্পানির, তার রেকর্ড সেকশনের ডেপুটি চিফ তার ঘনিষ্ঠ ও বিশ্বস্ত লোক। সঙ্গে সঙ্গে ওখানে ফোন করে নাম্বারটা দিয়ে সে কি চায় জানিয়ে দেয় তাকে। কিন্তু শেষ পর্যন্ত মাঠে মারা গেছে তার আইডিয়া। তাকে জানানো হয়েছে গত সপ্তাহখানেক ইতি যে সমস্ত ফোন নম্বর করেছে তার একটা ওদের বাসার ফোন, আর একটা বান্ধবীর। বাকি ছিল একটা, সেটা আনলিস্টেড। টিএনটির তালিকায় ওটার উল্লেখ নেই। ওদিকে ব্যর্থতা। কয়েকদিনের মধ্যে তার গুরুত্বপূর্ণ প্রচারণা অভিযান শুরু করার কথা। এই ঝামেলায় সেটাও হয়তো পিছিয়ে যাবে। তার উপর এদিকে সামনে বসা শমশের আলী ও কুদরতুল্লাহকে দেখল সে। জানে যা ঘটে গেছে তার দায় এদের ঘাড়ে চাপানো ঠিক হবে না। অসম্ভব না হয়ে উঠলে যার যার কাজ ওরা ঠিকই সেরে আসতে পারত। দুর্ভাগ্যজনক পরিস্থিতির কারণে ব্যর্থ হয়েছে দুজনে। কিন্তু এভাবে তো চলতে পারে না। শমশের আলীর দিকে তাকালো সে। নাকের ডগা চুলকাচ্ছে আপন মনে। দৃষ্টি স্থির, পলক নড়ছে না চোখে। লোকটা অপরাধীর মতো নত মুখে বসা। চুল একটা একটা করে একটু একটু ভেজা। কিছুক্ষণ আগে ফিরেছে সে মহাখালীর থেকে। তার পাশে বসা ছোট ভাই কুদরতুল্লাহ। বড় ভাইয়ের সাথে চেহারায় কোনো মিলই নেই তার। লোকটা খাটো, গাট্টাগুট্টা, কুতকুতে দু চোখ, সবসময় ঢুলু ঢুলু থাকে। দেখতে লাগে চোয়ারের মতো। তাহলে? কেরামতুল্লাহ বলল জাবর কাটা থামিয়ে। শেষ করে রেখে আসতে পারলেন না ও দুটোকে? জবাব দিল না শমশের আলী। একবার চোখ তুলেই নামিয়ে নিল। ভেতরে ভয়ে কাঁপছে। মাওলানার চাউনি ভালো ঠেকছে না। এ মুহূর্তে স্বাভাবিকের চেয়ে বহুগুণ ঠান্ডা তার চোখ দুটো। লোকটা যখন কাউকে আল্লাহর নামে কোরবানি করার নির্দেশ দেয় তখন এরকম হয়ে ওঠে চাউনি। এবং সে কথা শমশের আলী সবচেয়ে ভালো জানে। ভাইয়ের দিকে ফিরল কেরামতুল্লাহ। আর তুমি? তোমার লোকেরাও ব্যর্থ? প্রশ্ন নয়, মন্তব্য করল সে। কণ্ঠে তিক্ততা। ওই লোকগুলো আগে থেকেই ওখানে ছিল। দুর্বল গলায় কৈফিয়ত দিল সে। ওদের ধারণা পুলিশ ছিল তারা, নয়তো ব্যর্থ হওয়ার কোনো কারণ ছিল না। নিজেদের কাজ। এক হাত তুলে বাধা দিল সে। অনুসরণ করা হয়নি তো গাড়িটাকে? না না, দ্রুত মাথা নাড়ল কুদরতুল্লাহ। তেমন কিছু ঘটেনি। ওদের গাড়ি ছিল না। ইন্টারকম বেজে উঠতে রিসিভার তুলল কেরামতুল্লাহ। জি বলে ও প্রান্তের বক্তব্য শুনে মাথা দোলালো। ঠিক আছে, আসতে দিন। একটু পর উঠে গিয়ে দুই আগন্তুককে অভ্যর্থনা জানালো দরজা খুলে।
তাদের একজন বেশ লম্বা চওড়া, গালে চাপদাড়ি, ছোট করে ছাটা, গোলগাল মুখ, ফর্সা, পরনে শার্ট প্যান্ট, পায়ে দামি চকচকে শু। অন্যজন জলহস্তির ক্ষুদে সংস্করণ, দৈর্ঘ্যে যা পোস্তে তার প্রায় দ্বিগুণ। 3টে ভাঁজ থুতনিতে, আরও একটা পরে পরে অবস্থা, ক্লিন শেপড, পাজামা পাঞ্জাবি পরে আছে সে, পায়ে স্যান্ডেল শু। 350 পাউন্ডের বেশি হবে তার ওজন। হেঁটে নয়, ঠিক যেন ড্রামের মতো গড়িয়ে গড়িয়ে এলো লোকটা। চোখ মুখের অবস্থা দেখে মনে হয় আরামের বিছানা ছেড়ে উঠে আসতে হয়েছে তাকে বাধ্য হয়ে। চোখে বাসি সুরমার চিহ্ন। কেরামতুল্লাহর নীরব ইঙ্গিতে ঘর ছেড়ে বেরিয়ে গেল তার ভাই শমশের আলীকে নিয়ে। সালাম ও কুশল বিনিময় সেরে বসল লোক দুটো। এরা রাজনীতিক এবং কোটিপতি ব্যবসায়ী। কোটিপতি। যখন যে সরকার আসে তখনই তার সাথে ভিড়ে যাওয়ার সুখ্যাতি আছে এদের। দফায় দফায় মোটা চাঁদা ও এটা সেটা দিয়ে দলের নেতাসহ প্রভাবশালীদের অন্তরে জায়গা করে নেয় অল্প দিনের মধ্যেই। অবশ্য যা দেয়, লাইসেন্স পারমিট বাগিয়ে যত তাড়াতাড়ি সম্ভব তার বহুগুণ তুলেও নেয়। তার থেকে কিছু বিলিয়ে দিয়ে আসে গুরুত্বপূর্ণ বিশেষ জায়গায়, পরে এর সুফল পাওয়া যায়। উঁচু পর্যায়ে তো বটেই, এমনকি সরকারের সর্বোচ্চ পর্যায়েও যখনই কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় সঙ্গে সঙ্গে তা জানা হয়ে যায় এদের। ঢাকার প্রত্যেকটা থানায় ইনফরমার আছে, কাজেই পুলিশের সমস্ত তৎপরতার খবরও তাদের নখদর্পণে। মোট কথা, দেশের হারির খবর কিছুই অজানা থাকে না এই দুজনের। সবই আপ টু ডেট থাকে প্রতি মুহূর্তে। প্রথমজন খুচরা যন্ত্রাংশ আমদানিকারক, ইদানিং প্রাইভেট বিমান কোম্পানিও খুলেছে একটা। অন্যজনে সাদা পরিচয়, দেশের 2 প্রধান জনশক্তি রপ্তানিকারী সংস্থা, গোটা সাথে বড় বড় গার্মেন্টস, একটা ইলেকট্রিক্যাল সামগ্রী প্রস্তুতকারী কোম্পানি সহ ইত্যাদির মালিক সে। এরা দুজনেই মাওলানা কেরামতুল্লাহর ঘনিষ্ঠ বন্ধু, অন্ধ সমর্থক ও পরামর্শদাতা। আদর্শের দিক থেকেও তার মতোই পাকিস্তানের অন্ধ ভক্ত। তার যে কোনো নির্দেশ বিনা প্রশ্নে পালন করে থাকে। কাছাকাছি বয়স 3 জনেরই। এত জরুরি তলব ব্যাপার কি? জলহস্তি প্রশ্ন করল। কপালে আর গর্দানে চকচক করছে ঘাম। জরুরি পরিস্থিতি দেখা দিয়েছে, কেরামতুল্লাহ বলল দাড়িতে হাত বুলিয়ে। সমস্যা? তোমার সেই মেয়েটা? হ্যাঁ। এখনো বাঁচিয়ে রেখেছ ওকে? ভুরু কুচকে বদ চেহারা আরো বদ করে তুলল জলহস্তি। মহাখালীর ঘটনা ব্যাখ্যা করতে শুরু করলো মাওলানা। নীরবে শুনল লোক দুটো। তারপর একযোগে দুজনেই মাথা নাড়ল। অসম্ভব। চাপাদারি বলল জোর দিয়ে, তোমাকে সন্ধ্যায় যা বলেছি এখনো তাই বলছি। পুলিশ এর সাথে কোনো মতেই জড়িত নেই। আমরা দুজনেই যার যার সোর্সের কাছে খবর নিয়েছি। তেজগাঁ পুলিশ কিছু জানে না। কেবল মহাখালীর কোথাও গুলির আওয়াজ শোনা গেছে, এই পর্যন্তই জানে তারা। ব্যাপারটা তদন্ত করে দেখা হচ্ছে। মোটার দিয়ে ফিরল চিন্তিত কেরামতুল্লাহ। তোমার সোর্স একই কথা বলে, তাই না? হ্যাঁ, খুব ভালো মতো চেক করে দেখেছি আমি। শুধু পুলিশ কেন, এসবি, ডিবি, এএনএসআই সহ যত সংস্থা আছে তারাও এ ব্যাপারে কিছু জানে না। আমি লোক লাগিয়ে দিয়েছি বাড়িটার মালিকের খোঁজ জানার জন্যে। ওটা জানা গেলেই বোঝা যাবে। চিন্তার কথা, বিড়বিড় করে বলল কেরামতুল্লাহ। কতক্ষণ লাগতে পারে ওদের? বলতে পারছি না, সময় তো কিছু লাগবেই।
তবে রাতের মধ্যেই খবর বের করে ফেলতে পারবে ওরা, আশা করি। দুদিন পর ঢাকায় আসছে কে কে, মাওলানা বলল। এই খবর শুনলে নিশ্চয় খেপে যাবে লোকটা। কি বললে যে তাকে বুঝ দেব ভেবে পাচ্ছি না। তাকে বলার দরকার কি, বলল প্রথমজন। এ আমাদের সমস্যা, আমরাই সময় মতো মিটিয়ে ফেলব। তাকে শুধু শুধু না, মাওলানা বাধা দিল। এই শেষ মুহূর্তে কোনো কিছুই তার কাছে গোপন রাখা ঠিক হবে না। যদি রাখা হয় আর সে তার নিজের সোর্সের মাধ্যমে জেনে ফেলে, তাহলে আমরা কঠিন সমস্যায় পড়ব। আমাদের কার্যক্রমে আর দুর্বলতা আছে অভিযোগ তুলতে পারে কে কে? তুলতে পারে না, আমার ধারণা তুলবেই। এমনকি নিরাপত্তার অজুহাত তুলে আমাদের সাহায্যও হয়তো বন্ধ করে দেবে। খোদা না খাস্তা তেমন কিছু ঘটলে এক ধাক্কায় অন্তত 5 বছর পিছিয়ে যাব আমরা। সব কিছু আবার প্রথম থেকে শুরু করতে হবে না, সব জানাতে হবে তাকে। কিন্তু মাল তো শুনলাম চট্টগ্রাম পোর্টে পৌঁছে গেছে, বলল দ্বিতীয়জন। এখন আর চিন্তা কিসের? কাল পরশু ওগুলো ছাড় করালেই তো হয়ে গেল। সমর্থনের আশায় আমদানিকারক বন্ধুর দিকে তাকালো হিপোপটেমাস মোটা গর্দান ঘুরিয়ে। সেও মাথা দোলালো, হাসির ভঙ্গি করল কেরামতুল্লাহ। বিচ্ছিরি শব্দ করে মুখের পান থুতু পিকদানিতে ফেলে দাগ পড়া রুমালে ঠোঁট মুছল। তোমাদেরকে ভেতরের একটা খবর জানানো হয়নি এতদিন, সেটা শুধু আমি জানি, আর জানে কে কে। তোমরাও জেনে রাখো, জাহাজে যা আছে শুধু তাই দিয়ে কাজ হবে না। বোমাটা ছিঁড়ে চুপ করে বসে থাকলো সে। একে একে দুজনের মুখের দিকে তাকালো, যেন বিস্ফোরণ পরবর্তী প্রতিক্রিয়া দেখছে। কেন হবে না? কুমড়ো প্রশ্ন করল। বিস্ময়ে চোয়াল ঝুলে পড়ায় চেহারাখানা হয়েছে দেখার মতো। কারণ ওগুলোর সঙ্গে আসল যে জিনিস, সেই ট্রিগার মেকানিজম নেই। ওটা আনেনি কে কে? ইন্নালিল্লাহ। কেন কেন? প্রায় আটকে উঠল দ্বিতীয়জন। কারণ একটাই, আমার ধারণা লোকটা আমাদের উপর পুরোপুরি আস্থা রাখতে পারছে না। সোজা কথায় বিশ্বাস করতে পারছে না আমাদেরকে। ট্রেনিংয়ের জন্যে কয়েকটা কমপ্লিট ইএমপি গান দিয়েছিল সে। এখন পর্যন্ত ওই কটাই আমাদের সম্বল। আর আছে আমাদের নিজেদের অস্ত্র যা ছিল। কিন্তু ওগুলোর 1000টা যা না করতে পারবে একটা ইএমপি গান পারবে তার চেয়ে 100 গুণ বেশি। লোক লাগবে অল্প, অথচ কাজ হবে অনেক তাড়াতাড়ি। তাহলে ট্রিগার? ওগুলো একেবারে শেষ মুহূর্তে হাতে পাবো আমরা। এর কি প্রয়োজন ছিল আমার তো মাথায় আসছে না, রাগ রাগ গলায় বলল লোকটা। আমরা বিশ্বাসঘাতকতা করতে পারি ভেবে যদি এ কাজ করে থাকে কে কে, তাতে লাভ কি? সে কাজ তো আমরা তখনও করতে পারি। নতুন এক খিলি পান তুলে নিল মাওলানা। মুখে ফুরে কয়েক কামড়ে ওটাকে বাগিয়ে এনে বলল, হয়তো তার ধারণা তেমন কিছু ঘটলে সে তখন কোনোভাবে বাধা দিতে পারবে। প্রথম দিনই তাকে চিনেছি আমি, যেমন প্রতিভাবান তেমনি ধূর্ত। তাছাড়া তখন সে নিজেও থাকছে আমাদের সাথে। বিজ্ঞানীরা ধর্মকর্ম মানে না, ভাবল কেরামতুল্লাহ। কে কেও তাই, এক কথায় নাস্তিক। ওদের ভাষায় মোল্লাকে সাহায্য করার গরজ তার থাকার কথা নয়, তবু করছে কেন? নিজের স্বার্থ আছে বলে। সেটা কি? শুধুই ক্ষমতার একটা অংশ, না পুরোটাই, নাকি সম্পূর্ণ ভিন্ন আর কিছু? কেকের সাথে তার কয়েক দফা বৈঠক হয়েছে। এদেশের প্রতি তার যে প্রচণ্ড আক্রোশ আছে, ঘৃণা আছে, লোকটার হাবে ভাবে কথাবার্তায় তা ঠিকই বুঝতে পেরেছে কেরামতুল্লাহ। বাংলাদেশকে উচিত শিক্ষা দেওয়ার একটা সুযোগ খুঁজছে সে, প্রতিশোধ নিতে চাইছে। এই জন্যেই সেদে কেরামতুল্লাহকে
সাহায্যের প্রস্তাব দিয়েছে, বিনিময়ে ক্ষমতার ভাগ চেয়েছে। কিন্তু তার কিছুতেই বিশ্বাস হতে চায় না মানুষটা শেষ পর্যন্ত ভাগে সন্তুষ্ট হবে। হয়তো সময় মতো তাকে ঠেকানোর প্ল্যান আগেই করে রেখেছে মাওলানা। ঠিক করলো ওটাকে আরেকটু ঘষা মাজা করে চোখা বানাতে হবে। তারপর টিগারে চালানটা পৌঁছালে তাহলে তাহলে এখন কি করব আমরা? যা করছিলাম তাই, মাওলানা বলল। তোমরা দুজন মিলে চেষ্টা করো বাড়িটার মালিকের খোঁজ বের করার, তাড়াতাড়ি। আমার মনে হয় এখন আমি জানি ওটা কার, মানে কাদের, কিন্তু নিশ্চিত হতে হবে কাদের। প্রশ্নটা না করে পারল না মোটা পরামর্শদাতা। বাংলাদেশ কাউন্টার ইন্টেলিজেন্সের। একটু বিচলিত হতে দেখা গেল মোটাকে। তাই দেখে মাওলানা যোগ করল, ঘাবড়াবে না, ঘাবড়াবার কোনো কারণ ঘটেনি। কেউ আমাদের বিরুদ্ধে একটা আঙুলও যাতে তুলতে না পারে সে ব্যবস্থা আমি করে রেখেছি। কিন্তু ওই ফাইল, খাদেমদের নামের তালিকা? চাপদারি বলল ভীত চেহারায়, ওটা যদি? কিসের ফাইল, কোন তালিকা? হাসি মুখে মাথা নাড়ল কেরামতুল্লাহ। ওটা যে এখান থেকেই নেওয়া হয়েছে, কেউ তা প্রমাণ করতে পারবে না, নিশ্চিন্ত থাকো। এবার যাও তোমরা, বিসিআই সম্পর্কে খোঁজ খবর নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব জানাও আমাকে। আমি অপেক্ষায় থাকলাম। দরজা পর্যন্ত গিয়ে তাদের বিদায় জানালো মাওলানা। ফিরে এলো বাইরে থেকে আগের দুজনকে নিয়ে। যা বলছিলাম, শুরু করলো সে। অবস্থা যা দাঁড়িয়েছে তাতে এখন মেয়েটার আশা বাদ দিতে হচ্ছে আমাদেরকে। ওর বাপ মাও আপাতত বাদ। ও কাদের সঙ্গে হাত মিলিয়েছে এখন সেটাই জানতে হবে সবচেয়ে আগে। খাদেম শমশের আলীর দিকে ফিরল সে। আজই প্রথম কোনো দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন আপনি, সেজন্য আপনাকে দোষ দিই না। পরিস্থিতির কারণে ঘটেছে ব্যাপারটা, কিন্তু আর ব্যর্থ হলে চলবে না। কথাটা বুঝতে পেরেছেন আপনি? জি হুজুর। মাথা দোলালো কেরামতুল্লাহ। পারলেই ভালো। এ মুহূর্তে আমাদের যা অবস্থা তাতে প্রতিটা পদক্ষেপে নির্ভুল হিসেবেই হতে হবে। একচুল এদিক ওদিক হওয়ার জো নেই। মহাখালীতে যারা ওই বাড়ির উপর নজর রাখছে তাদের ফিরে আসতে বলুন। দরকার নেই নজর রাখার। আর তুমি, বলে ভাই কুদরতুল্লাহর দিকে ফিরল সে। ইতিদের বাড়ির উপর যে কজন নজর রাখছে তাদেরকেও ফিরে আসতে বলে দাও। ঢুলো ঢুলো চোখে ভাইকে দেখল কুদরতুল্লাহ। জি। কাজটা সেরেই টঙ্গিতে চলে যাও তুমি। নিজে দাঁড়িয়ে থেকে গাড়িটার গা থেকে ক্লিনিকের ছাপ তুলে ফেলার ব্যবস্থা করবে। কাজে কোনো রকম খুঁত যেন না থাকে। জি। আবার শমশের আলীর দিকে নজর দিল কেরামতুল্লাহ। প্রায় 20 মিনিট ধরে এক নাগারে বলে গেল তার পরবর্তী করণীয় সম্পর্কে। তারপর দুজনকে বিদায় দিয়ে কোথাও কোনো ভুল হয়েছে কিনা বা গুরুত্বপূর্ণ কোনো পয়েন্ট তার নজর এড়িয়ে গেছে কিনা আগাগোড়া ভেবে দেখল একবার ভালো করে। না, সব ঠিকই আছে, কোথাও ভুল নেই। ইতির তথ্য চুরির ব্যাপারটা নিয়ে ভাবতে বসলো এবার। রাত 2টোর একটু পর টেলিফোনের শব্দে তন্দা ছুটে গেল মাওলানার। জরুরি অবস্থা বলে আজ বাসায় যায়নি সে, অফিসেই রয়ে গেছে। সামনে রাখা তার মোবাইল ফোনটা বাজছে। তুলল সে ওটা। জি। সোজা হয়ে বসল, চোখ কুঁচকে মন দিয়ে শুনছে। 1 মিনিট পর মাথা দুলিয়ে দাড়ির নিচে থুতনি চুলকালো। চিবিয়ে চিবিয়ে বলল, মাসুদ রানা, কোনো ভুল হয়নি তো লোকটার? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি করছি যা করার। লাইন কেটে হেলান দিয়ে বসলো কেরামতুল্লাহ। দৃষ্টি অনর, ভয়ঙ্কর রকম ঠান্ডা। 6 লালমাটিয়া, সকাল 9টা। পাকস্থলীতে মৃদু সুরসুরি জাতীয় অনুভূতি নিয়ে বাসা ছেড়ে বের হলো মাসুদ রানা। গেট দিয়ে বেরিয়ে এসে বড় রাস্তায় ওঠার আগে ডানে তাকিয়ে ট্রাফিক পরিস্থিতি দেখে নিল এক পলক। তারপর বায়ে টান নিল। 7 মসজিদ রোড ধরে মতিঝিলের উদ্দেশ্যে ছুটল।
এত তাড়াতাড়ি সাধারণত অফিসে যায় না ও, কিন্তু আজ অনেকগুলো জরুরি কাজ আছে বলে বেরোতে হলো। কাজের চিন্তা ঘুরছে মাথায়, তাই ডান দিকে ওর বাড়ির গেট থেকে 150 গজ দূরে মোটর সাইকেলে বসা দুই যুবককে খেয়ালই করলো না। ইগনিশন লক অবস্থায় স্টার্টারে কি করছিল সামনের জন, ভান করছিল গোলমাল দেখা দিয়েছে ইঞ্জিনে। রানা বেশ খানিকটা এগিয়ে গেছে দেখে থামলো সে। পিছনের জন তার আগেই মুঠোয় ধরা মোবাইল ফোনের বাটন টিপতে শুরু করে দিয়েছে। প্রার্থিত নম্বরে রিং হলো। সারা এলো, শুনছি, যাচ্ছে বলে লাইন কেটে দিল সে। মৃদু খোঁচা দিল সামনের যুবকের পিঠে। চলো। চাবি ঘোরালো সে। এক কিকেই স্টার্ট নিল হোন্ডা। দ্রুত ছুটল রানার পিছন পিছন। আবাহনের মাঠের কাছে এসে রানার 30 গজ পিছনে গতি স্থির করল চালক। সমান তালে এগিয়ে চলল। ওদিকে রানার মাথায় ঘুরছে গতরাতের চিন্তা। গুলির খোসাগুলো কালই বিসিআইয়ে পৌঁছে দিয়েছিল ও পরীক্ষা করার জন্যে। ইতিকেও সরিয়ে ফেলেছে, কিন্তু দুশ্চিন্তা যাচ্ছে না। রাতে ভালো ঘুম হয়নি, তার উপর এই সুরসুরি জাতীয় অনুভূতি, এটাও ভালো ঠেকছে না ওর কাছে। মনে হচ্ছে নতুন কিছু ঘটতে যাচ্ছে, ভয়ঙ্কর কিছু। এসব পরোয়া করে না রানা। ভয়, শঙ্কা আর বিপদ, এই নিয়েই ওর জীবন। এসবের মধ্যেই এত বছর কাটিয়ে এসেছে, কাটাবে মৃত্যু না হওয়া পর্যন্ত। কিন্তু এখন পরিস্থিতি অন্যরকম, সুবিধের মনে হচ্ছে না। শুনেছে তাতেও মোটামুটি হচ্ছে না। কেরামতুল্লাহ সম্পর্কে ইতির মুখে প্রথম দিন যেসব কথা শুনেছে, তাতেও মোটামুটি সেদিনই নিশ্চিত হয়ে গেছে যে বড় ধরনের কোনো পরিকল্পনা আছে লোকটার মাথায়। সেটাও নতুন কিছু নয়। 71-এ দেশ স্বাধীন হওয়ার পর থেকে বিশেষ কয়েকটা মহল অনেকবার অনেকভাবেই চেষ্টা করেছে দেশের ক্ষতি করার, স্বাধীনতাকে ধূলিসাৎ করে দেশকে পাকিস্তানের দাস বানাবার। যুক্তি ছিল না, ছিল শুধু ধর্মের দোহাই। কাজ হয়নি, কারণ সাধারণ মানুষকে ভুলিয়ে বালিয়ে পাকিস্তানে ফেরত যাওয়ার টোপ গেলানো কঠিন। এদেশের মানুষ জানে পাকিস্তানি শোষণ কাকে বলে, বুঝে গেছে স্বাধীনতার মাঝে যা। তাই বরাবর তারা প্রত্যাখ্যান করেছে ওদেরকে। হাওয়া বুঝে তারাও হাত গুটিয়ে নিয়েছে কিছুদিনের জন্যে। নতুন কৌশলে আবার একদিন এগিয়েছে, আবারও প্রত্যাখ্যাত হয়েছে। কিন্তু এবারের কথা আলাদা। কাল যে বিস্ময়কর অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করা হয়েছে মহাখালীতে, এ জিনিস যদি পর্যাপ্ত পরিমাণে থাকে মহলটার হাতে, তাহলে যে কোনো মুহূর্তে চরম সর্বনাশ ঘটে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না। ওরা এবার এদেশের মানুষকে পরোয়া করবে না, নিজেদের ইচ্ছে মতো কাজ করবে। স্বভাবতই একটা উদ্দেশ্য নিয়েই এগোবে ওরা, যেমন করে হোক ক্ষমতা দখল। তাতে যদি ওরা সফল হয়, তাহলে অন্তত 100 বছর পিছিয়ে পড়বে বাংলাদেশ। কাজেই খুব তাড়াতাড়ি এর বিহিত করতে হবে। ব্যর্থ হলে খুব শীঘ্রই হয়তো দ্বিতীয় আফগানিস্তান হবে দেশ। বেঁধে যাবে ভয়ঙ্কর গৃহযুদ্ধ। মানুষের রক্তে ভিজে উঠবে দেশের মাটি। তাই কেরামতুল্লাহকে ঠেকাতেই হবে, ভাবল রানা। মোড় ঘুরে এলিফ্যান্ট রোডে পড়ল আগের রাতের বৃষ্টি জমে থাকা পানি ছিটিয়ে। তখনই খেয়াল করলো পিছনে 2 হোন্ডা আরোহীকে। তারাও ঘুরেছে। চোখ নামিয়ে ড্রাইভিংয়ে মন দিল ও। ভুরু কুঁচকে উঠল আপনা আপনি। এরা না। বাটা ক্রসিংয়ে পৌঁছল রানা। শাহবাগের দিকে এগোলো। আইল্যান্ডের কাছে পৌঁছে রমনার দিকে না গিয়ে হঠাৎ বায়ে ঘুরে গেল সন্দেহ যাচাই করার জন্যে। হোন্ডাও ঘুরল। ব্যাপারটা কাকতালীয় হতে পারে ভেবে সোনারগাঁ হোটেলের সামনের ফোয়ারা ঘুরে আবার শাহবাগের দিকে এগোলো ও। হ্যাঁ, এখনও আছে, নিশ্চিত হলো রানা। শুধু লেগেই নেই। পিছনের যুবক থেকে থেকে মুখের কাছে হাত তুলে কি যেন করছে। সকালের অফিস যাত্রীদের রাশ এখনও কাটেনি। রাস্তায় প্রচুর গাড়ি, বাস, মিনি বাস, ট্যাক্সি, ক্যাব, স্কুটার ও মিশুক।
ওর মধ্যেই বেপরোয়া হয়ে উঠল রানা। আচমকা গ্যাস প্যাডাল চেপে ধরল। জোর এক দোল খেয়ে লাফিয়ে উঠল ওর টয়োটো স্প্রিন্টার। ফাঁক ফোকর বের করে ছুটল বিপজ্জনক গতিতে। দেখতে দেখতে মগবাজার ক্রসিং ছাড়িয়ে শেরাটনের কাছে এসে পড়ল রানা। অন্যদের চরম বিরক্তি ও খিস্তি উপেক্ষা করে একেবারে শেষ মুহূর্তে বায়ে ঘুরে গেল। পেছনে অসংখ্য গাড়ির ব্রেক কষার শব্দে খাড়া হয়ে গেল এলাকা। সেদিকে তাকাবার সময় নেই ওর। শেরাটন ছাড়িয়ে ফাঁকা পেয়ে মিন্টো রোড ধরে তীরবেগে ছুটল স্কাটনের দিকে। রিয়ার ভিউ মিররে দেখল অনেক পিছনে পড়ে গেছে হোন্ডা। চালক বেচারা বুঝতেই পারেনি শেরাটনের কাছে এসে তাকে ওরকম ঘোল খাওয়াবে রানা, তাই বাঁক নিতে একটু দেরি করে ফেলেছে। তবে পিছু ছাড়েনি। ব্যবধানটা কমানোর চেষ্টা করছে এখন মরিয়া হয়ে। সুযোগ দিল না ও। অফিসার ক্লাবের সামনে দিয়ে ডানে মোড় ঘুরে দ্রুত এগোলো কাকরাইলের দিকে। চিফ জাস্টিসের বাড়ির সামনের আইল্যান্ড ঘুরে হেয়ার রোড ধরল। ওটা পেরিয়ে আবার শেরাটন হয়ে উঠল ময়মনসিংহ রোডে। বারডেম পর্যন্ত এসেও যখন অনুসরণকারীদের দেখতে পেল না, তখন ভদ্রগতিতে গাড়ির চোতে ভাসিয়ে দিল নিজেকে। তবে সরাসরি মতিঝিলের দিকে না গিয়ে অনেকটা পথ ঘুরে পৌঁছল। পিছনে কড়া নজর রেখেছিল, কিন্তু আর দেখতে পায়নি ওদেরকে। খসে গেছে। চিন্তিত মনে অফিস বিল্ডিংয়ের প্রায় নির্জন আন্ডারগ্রাউন্ড কার পার্কিং এরিয়ায় ঢুকল। লিফটের পিছন দিকে চলে এলো ঘুরে। নিজের শূন্য চলটে ব্যাক করে গাড়ি ঢুকালো। বেরিয়ে এসে লক করলো। চাবি পকেটে ছেড়ে দিয়ে এগোলো লিফটের দিকে। কয়েক পা মাত্র এগিয়েছে এমন সময় লিফটের ওপাশ থেকে বেরিয়ে এলো দুই যুবক। প্রায় ওরই সমান বয়স, পরনে শার্ট প্যান্ট জুতো। একজনের শার্ট ইন করা, প্রায় কাঁধ পর্যন্ত লম্বা চুল তার, ঘন রেশমি এবং কোঁকড়া। অন্যজনের চুল ছোট করে ছাটা, তার গায়ের রঙের মতোই বাদামি। এতই বাদামি যে ভালো করে না তাকালে দূর থেকে যে কেউ ভাববে পুরো মাথাজোড়া টাক বুঝি। একটু খাটো সে, অন্যজন রানার কান সমান। অন্য সময় হলে বিশেষ খেয়াল করতো না হয়তো, কিন্তু রাস্তায় ঘটে যাওয়া ব্যাপারটার কথা ভেবে সতর্ক হওয়ার প্রয়োজন মনে করল রানা। মনে পড়ল অনুসরণকারীদের একজনকে একটু পরপর মুখের কাছে হাত নিয়ে কিছু একটা করতে দেখেছে ও। হয়তো মোবাইল ফোনে কথা বলছিল সে এদের সাথে, রানিং কমেন্ট্রি দিচ্ছিল। দাঁড়িয়ে বলল ও, যেন গাড়িতে কিছু ফেলে এসেছে। পকেট চাপড়ে এমন ভাব করে ঘুরে দাঁড়ালো। ডান হাত উঠে গেছে শোল্ডার হোলস্টারের দিকে, কিন্তু শেষ করতে পারল না কাজটা। তার আগেই ওর বাঁ দিকের এক পিলারের আড়াল থেকে বেরিয়ে এলো আরেক লোক, হাতে পিস্তল। ওকে থমকে যেতে দেখে হাসল লোকটা। উপরের পাটির একটা সোনার দাঁত ঝিক করে উঠল। ওই কাজটা করবেন না দয়া করে, নিজেরটা দোলালো সে। আমাকে দিন ওটা, কিন্তু খুব সাবধানে। একটু এদিক ওদিক দেখলেই চোখ কুঁচকে উঠল ওর। একটু বয়স্ক এই লোক, লম্বায় রানার সমান, পরনের ঢোলা প্যান্ট ও টি শার্ট। পিস্তল ধরার ভঙ্গি দেখেই বোঝা যায় ভালো ট্রেনিং পাওয়া। কি চাও তোমরা? কঠিন গলায় প্রশ্ন করল রানা। ব্যাটাদের স্পর্ধা দেখে তাজ্জব বনে গেছে। মতিঝিলের ব্যস্ততম ভবনগুলোর অন্যতম এটা। কার পার্কে প্রায় সারাক্ষণই গাড়ি আসছে যাচ্ছে। তার উপর গেটে রয়েছে সিকিউরিটি গার্ড। এর মধ্যে ব্যাটারা দল বেঁধে এসেছে। আর চোখে প্রথম দুজনকে দেখে নিল ও। আলাদা হয়ে গেছে তারা পরস্পরের কাছ থেকে। ওর ডান ও বাঁ দিক থেকে আসছে কোনাকুনি। কারা তোমরা? সময় নষ্ট করতে চাইছে রানা। বুঝতে পারছে পিছনের দুজনের কাছে আগ্নেয়াস্ত্র নেই। থাকলে কাছে আসার দরকার হতো না তাদের, দূরেই থাকতো। অথবা হয়তো আছে, তবে আর ভান করার দরকার নেই। হাসি মুখেই বলল সামনের পিস্তলধারী।
তুমি খুব ভালো করেই জানো আমাদের পরিচয়। ভেবেছিলে ওই দুজনকে ফাঁকি দিতে পারলেই বেঁচে যাবে, কেমন? বের করো ওটা। নিরহ মুখভঙ্গি করলো ও। কি বলছো এসব? কিছুই তো বুঝতে পারছি না। দেখো, আমাকে আর কেউ ভেবে ভুল করছো তোমরা। যদি টাকা পয়সার ব্যাপার, অভিনয় তো ভালোই জানো। খাটে বিস্ময় ফুটলো লোকটার চেহারায়। ওই লাইনে থাকলেই ভালো করতে তুমি, মাসুদ রানা। দাও, বের করো পিস্তল। লোকটার চোখের দিকে তাকিয়েছিল ও, তাই তার মনের ইচ্ছে বুঝতে বিশেষ বেগ পেতে হলো না। ও যেমন সময় নষ্ট করতে চাইছে, লোকটাও তাই চাইছে।